স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH। নিজেদের শাসনে রাজ্যটাকে ছেলে খেলায় পরিণত করার চেষ্টা করেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের সরকার। নমস্কার, জয় হিন্দ। দেখছেন কিশলয় অগ্নিবাণ। আমি কিশলয়। আজকে আপনাদের এমন তথ্য জানাতে চলেছি যা শুনে আপনারা চমকে উঠবেন, শিউরে উঠবেন। মানুষের জন্ম আর মানুষের মৃত্যু নিয়ে ছেলে খেলা শুধু নয়, দেশ বিরোধীদের, দেশদ্রোহীদের এ রাজ্যে নিয়ে আসার জন্য, তাদেরকে এ রাজ্যে রাখার জন্য লক্ষ লক্ষ ভুয়ো শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট দিয়েছিল তৃণমূলের নেতারা, তৃণমূলের কাউন্সিলররা, তৃণমূলের বিভিন্ন শহরের বিভিন্ন মিউনিসিপ্যালিটির যারা মাথায় বসেছিল তারা। আর এই সমস্ত কিছু কি হচ্ছিল? কালীঘাটের নির্দেশে। কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে তিনি না বললে নাকি পাতাও নড়ে না রাজ্যে, তিনি নাকি সবটা চালান, তিনি নাকি সব রাজ্যের সবকটা আসনের বিধায়ক, তিনি নাকি সবকটা আসনের মুখ, তিনি নাকি সবকটা মিউনিসিপ্যালিটির মাথা। তাহলে এতগুলো ভুয়ো শংসাপত্র বিলি করে রাজ্যের মানুষের ভবিষ্যৎ, বর্তমান সবটা নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কে দিল? আর এদেশের এবং এ রাজ্যের সিকিউরিটি বা নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কে দিল? শুভেন্দু অধিকারী সরকার। সেই সমস্ত ভুয়ো শংসাপত্র বাতিল করে দিয়ে, সীমান্ত লক করে দিয়ে এ রাজ্যকে আবারও সুরক্ষিত করছে। বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন, রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার আসার পরে সীমান্ত সুরক্ষায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। এসআইবি বা সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরোর জন্য অফিস দেখা হচ্ছে। এই দফতরের প্রধান কাজ হলো বিএসএফ এবং রাজ্য পুলিশ তথা কেন্দ্রীয় সরকারকে তথ্য দেওয়া যে বর্ডারে বা সীমান্তে কি গন্ডগোল হচ্ছে। এতদিন যা হয়নি, এইবার তা হচ্ছে। চিন্তা করবেন না, বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, যদি কোনো সহযোগিতার দরকার হয়, যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তৃণমূলের আমলে বাংলাকে অনুপ্রবেশকারীদের মামাবাড়ি বানিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের দিকে দিকে তৈরি হয়েছিল অনুপ্রবেশকারীদের ডেরা। দেশের সুরক্ষা নিয়ে ছেলে খেলা নয়, পালা বদলের আগেই ঘোষণা করেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 5 तारीख को भाजपा सरकार बना दो, चुन चुन कर घुसपैठिए को बाहर निकालने का काम हम कि भाजपा का मुख्यमंत्री बनते ही 45 दिन में 600 एकड़ भूमि देकर हम बाढ़ लगाने का काम समाप्त कर देंगे। জন্ম শংসাপত্র যেভাবে তৃণমূলের আমলে বাতাসার মতো বিলি করা হয়েছে, তাও এবার কড়া হাতে নিয়ন্ত্রণ করা হচ্ছে। জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট কোনো রকমভাবে রাজনৈতিকভাবে যেন দেওয়া না হয়, তার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। সরকারি আধিকারিকদের হাত দিয়েই পাস হবে বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র। শুধু সীমান্ত অরক্ষিত নয়, জন্ম ও মৃত্যু শংসাপত্র নিয়েও ব্যাপক বেনিয়ম হয়েছে মমতার আমলে। ডিজিটাইজেশন ডেটা যেটা আছে 2023 ছিল 1,21,453, 2024 ছিল 3,81,591, যে বছর এসআইআর ছিল আপনার 10,45,451 হয়ে গেছে। abnormal increase। একদিকে সীমান্তে কড়া ব্যবস্থা, অন্যদিকে জন্ম শংসাপত্র যাতে ভুয়ো বিলি না করা হয়, দেশদ্রোহীদের যাতে এদেশের সিটিজেন না বানানো হয়, তার জন্য ব্যবস্থা নিচ্ছে শুভেন্দু অধিকারী সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলাদেশিদের, দেশদ্রোহীদের রাজনৈতিক কারণে ভোট ব্যাংক করে রাখতে দেদার বিলোনো হয়েছে জন্ম শংসাপত্র এবং তাদের ঢুকতে দেওয়া হয়েছে সীমান্ত দিয়ে। এবার কড়া হাতে নিয়ন্ত্রণ করছে সরকার। তাও গায়ে জ্বালা কাদের আর কেন, সেই নিয়ে প্রশ্ন করছি আজ কিশলয় অগ্নিবাণে।
ভুয়ো জন্ম শংসাপত্র নিয়ে যেভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, তৃণমূলের সরকারের আমলে দেদার বিলি করে গোটা রাজ্যের সিকিউরিটি তথা ন্যাশনাল সিকিউরিটি, দেশের সুরক্ষার বিষয়টা। কারণ ভুয়ো জন্ম শংসাপত্র কাদেরকে দেওয়া হতো? যারা অনুপ্রবেশ করত, যারা ওই খোলা সীমান্ত, যে সীমান্তগুলোর জমি দিত না, যে সীমান্তে ফেন্সিং লাগানোর জমি দিত না রাজ্যের সরকার, এবার যে জমিগুলো দেওয়া হচ্ছে সেইখান দিয়ে যারা প্রবেশ করত তাদেরকে ভুয়ো জন্ম শংসাপত্র দিয়ে এ রাজ্যে রেখে দিতে চেয়েছিল, রেখে দিচ্ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপোর পিসি, তার সরকার। কারণ ভোট ব্যাংক, কারণ তাদেরকে রাখলে তৃণমূলে ভোটটা পড়ে। মনে আছে রত্না দেবনাথ, সম্ভবত তৃণমূলের একজন পঞ্চায়েত প্রধান রত্না দেবী, তার বাইট তিনি বলেছিলেন, রত্না বিশ্বাসের বাইট, তিনি বলেছিলেন যে জাকির দা লিঙ্কটা ভালো করতে পারে। রত্না বিশ্বাস বলেছিলেন জাকির দা লিঙ্কটা ভালো করতে পারে, যারা বাংলাদেশি এসে ভোটার কার্ডগুলো নিয়ে নেবেন। এই ভয়ঙ্কর খেলা যা এতদিন চলেছে, এইবার শুভেন্দু অধিকারী সরকারের নেতৃত্বে তা শেষ হয়েছে। এবার বর্ডারে ফেন্সিং লাগছে আর ভুয়ো জন্ম শংসাপত্র বন্ধ হয়ে এবং যেগুলো বিলি হয়েছিল সেগুলো ক্যান্সেল হয়ে এবার প্রপার সিস্টেম বসানো হচ্ছে। কিশোর অগ্নিবাণের যারা দর্শক তাদের জন্য আজকের পোল কোয়েশ্চেন, আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন করছি, আপনারা সোশ্যাল মিডিয়ায় গিয়ে ফেসবুক, এক্স হ্যান্ডেল, ইউটিউবে গিয়ে উত্তর দিতে পারেন এবং এর রেজাল্ট, পোল রেজাল্ট আমি শোয়ের শেষে দেখাবো। শাস্তি হোক সব দেশ বিরোধী ষড়যন্ত্রীদেরও, যারা দেশ বিরোধী, যারা এদেশে অনুপ্রবেশ করেছে, অনুপ্রবেশকারী, তাদের শাস্তি তো হবেই, কিন্তু এই ষড়যন্ত্রকারী যারা এই কাজগুলো ঘটাতে সাহায্য করেছে, যারা এই কাজগুলো ঘটিয়েছে, যারা ওই অফিসগুলোয় বসে থেকেছে, যে তৃণমূলের প্রাক্তন মিউনিসিপ্যালিটির মাথায় বসে থাকা নেতারা এই কাজগুলো করিয়েছে, তাদেরও শাস্তি হোক এবং তাদের যারা নির্দেশ দিয়েছে, সেটা কালীঘাট থেকেও যদি বসে হয়ে থাকে, তাদেরও শাস্তি হোক। আপনারা কি বলছেন? আপনারা এই পোল রেজাল্ট এর উত্তর দিতে পারেন সোশ্যাল মিডিয়ায় গিয়ে। শোয়ের শেষে এর রেজাল্ট আমি আপনাদের দেখাবো। আমি কিশলয় এবার নিচ্ছি আজকের ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজ দেখলে চমকে উঠবেন, কারণ এই তথ্য যা এতদিন জানা ছিল না এবার সর্বসমক্ষে। কিশোর অগ্নিবাণের ব্রেকিং নিউজ। এসআইআর এর বছরে বিপুল সংখ্যায় জন্মের শংসাপত্র ইস্যু করা হয়েছে। 25 সালে শংসাপত্র নথিভুক্তিকরণ 1 লাফে 3 গুণ বেড়েছে। 2023 সাল থেকে বাড়ছে শংসাপত্র নথিভুক্তিকরণ। অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে জন্ম শংসাপত্র ইস্যুর হার এবং অস্বাভাবিক হারে বৃদ্ধির যে অ্যাক্টিভিটি, সেদিকে নজর দিয়েছে নবান্ন এবং এই নিয়ে তদন্ত চলছে। এবং তাই জন্যই আজকে বিভিন্ন জায়গায় পুলিশের রেড হয়েছে এবং এই সমস্ত ভুয়ো জন্ম শংসাপত্রগুলো কিন্তু কালেক্ট করে তদন্ত হচ্ছে যে কারা এই কাজ করেছে, কি কারণে করেছে, কাদের দেওয়া হয়েছে, কাদের রাখতে চাওয়া হয়েছে। কিশোর অগ্নিবাণে আপনাদের আজকে আমি কয়েকটা তথ্য দেখাতে চাই। আমি শুরুতেই বলেছিলাম যা তথ্য আজকে আমরা পেয়েছি তাতে আমরা চমকে উঠেছি, আপনারাও চমকে উঠবেন। আমরা দেখাচ্ছি, সেই কভারেজ টানা করছি। আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখাতে চাই কিভাবে লাফিয়ে লাফিয়ে বেড়েছে জন্ম শংসাপত্র ইস্যুর হার। আমি দেখাচ্ছি 2023-এ টোটাল জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট যে ইস্যু হয়েছিল 1,21,453টা। এটা কতটা বাড়তে পারে, এক বছরে কতটা বাড়তে পারে? 2023 দেখালাম, 24 সালের তথ্য দেখাচ্ছি। 3,81,551টি বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। আচ্ছা, তার পরের বছর কতটা বাড়তে পারে, মানে পপুলেশন বৃদ্ধির হার কতটা হতে পারে? পরের বছর 2025 10,45,451। যে টাইমে এসআইআর চলেছে, পাগলের মতো জন্ম শংসাপত্র বিলি করা চলেছে একই সঙ্গে। অর্থাৎ যেভাবে যে এসেছে, যে অনুপ্রবেশকারী এসেছে, ভোট ব্যাংকের স্বার্থে তাদেরকে লোকাল, আমি বাইটগুলো শোনাবো, বলছে যারা নিয়েছে শংসাপত্র যে তৃণমূলের নেতা করে দিয়েছে, সেই সময় তৃণমূলের নেতারা সেই বার্থ সার্টিফিকেটগুলো ইস্যু করতে সাহায্য করেছে, অথবা সেই সময় মিউনিসিপ্যালিটির মাথায় যারা বসে থেকেছে রাজনৈতিক মদতপুষ্টভাবে তারা এই কাজগুলো করেছে। মানে আমার আপনার যারা এই রাজ্যের সিটিজেন তাদের জন্য, যারা এই দেশের সিটিজেন তাদের জন্য কতটা ভয়ঙ্কর এই তথ্য শুধু একবার ভাবুন। এবার আমি দেখাতে চাই যে কোন কোন রাজ্যে এইভাবে জন্ম শংসাপত্র ইস্যু
কোন কোন জেলায় জন্ম শংসাপত্র ইস্যুর যে হার সবচেয়ে বেশি, এ রাজ্যের কোন কোন জেলায় সেই তথ্য। মুর্শিদাবাদ 2,40,755 জন্ম শংসাপত্র ওই পিরিয়ডটা এসআইআর যখন হচ্ছে সেই সময় বা তার একটু আগে তার একটু পরেই টোটাল পিরিয়ড যেটা আমি আপনাদের বললাম সেই সময় ইস্যু হয়েছে মুর্শিদাবাদ জেলা। বুঝতে পারছেন আশা করি কেন মুর্শিদাবাদ এবং কি কারণে সেখানে সবচেয়ে বেশি। পরেরটা দেখাচ্ছি উত্তর দিনাজপুর 1,53,658টি জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে। পরের জেলা মালদহ 2025 সালে 1,48,877টি বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে। অর্থাৎ যে রাজ্যগুলো যে জেলাগুলো থেকে এ রাজ্যে সবচেয়ে বেশি অনুপ্রবেশকারীদের খোঁজ পাওয়া গিয়েছে বা তথ্য উঠে এসেছে বা খবর পাওয়া গিয়েছে সেই সমস্ত জায়গায় বা ধরা পড়েছে সেই সমস্ত জেলায় সবচেয়ে বেশি ভুয়ো জন্ম শংসাপত্র ইস্যু করা হয়েছে। তার মানে এটা একটা সিস্টেম, এটা একটা প্ল্যান, এটা একটা স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা করা হয়েছিল 2024-25 সালে, যাতে 2026 সালে কোনোভাবে এসআইআর হওয়া সত্ত্বেও ভোটের রেজাল্ট ইম্প্যাক্ট করা যায়, ভোটের রেজাল্টে ইনফ্লুয়েন্স করা যায়। আমি শোনাবো মুখ্য সচিব মনোজ আগরওয়াল বার্থ সার্টিফিকেট ইস্যু নিয়ে কি বলছেন, তারপরে আজকের হাই ভোল্টেজ ডিবেট দেখুন। ডিজিটাইজেশন ডেটা যেটা আছে 2023 ছিল 1,21,453, 2024 ছিল 3,81,591, 2025 যেটা আছে 10,45,451, 2026 আমরা বন্ধ করলাম এখন যেটা আছে 5,12,632। আপনি দেখবেন কি যে বছর এসআইআর ছিল আপনার 10,45,451 হয়ে গেছে, abnormal ইনক্রিজ। জেলা যেটা আছে আপনাকে বলছি আমি যে উন্নতম জেলা আছে আপনার মুর্শিদাবাদ 2,40,755, উত্তর দিনাজপুর আছে 1,53,658, থার্ড যেটা অনার পেয়েছে ওটা আছে মালদা, ওটা আছে 1,48,877। বার্থ সার্টিফিকেট একটা বেসিক ডকুমেন্ট, যে ডকুমেন্ট ব্যবহার করে অন্যান্য ডকুমেন্ট বানানো যেতে পারে। যখন কারুর হাতে বার্থ সার্টিফিকেট চলে আসে তার পক্ষে প্রমাণ করা সহজ হয়ে যায় যে সে এ রাজ্যে জন্মেছে এবং সে এদেশের বাসিন্দা। এই জন্ম শংসাপত্র বাতাসার মতো বিলি করেছিল কারা, কেন, কাদের নির্দেশে? কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। আমি কিশলয় আজ প্রশ্ন করছি যেখান থেকে আজকের ডিবেটের প্রথম অংশে যাব। কালীঘাটের নির্দেশে কি শংসাপত্র জালিয়াতি হয়েছিল? মাথা থেকে, অর্থাৎ এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশ এসেছিল? প্রাক্তন মুখ্যমন্ত্রী তো বলতেন তিনি না জানলে একটা পাতাও নাকি নড়ে না এ রাজ্যে। তাহলে এত ভুয়ো জন্ম শংসাপত্র বিলি হলো কিভাবে? নাকি আবার ক্যামার স্ট্রিট থেকে কোনো কারুকার্য হয়েছিল? প্রশ্ন করছি আমি কিশলয়। আজকে কিশলয় অগ্নিবাণ সন্ধ্যে 6টায় টিআরপি নিরিখে বাংলা টেলিভিশনের 1 নম্বর ডিবেট শোতে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। আমার সঙ্গে আজকে রয়েছেন দেবাশিস ধর, বিজেপি বিধায়ক। আমার সঙ্গে থাকবেন দীপাঞ্জন চক্রবর্তী, বিজেপি বিধায়ক, অঙ্কন দত্ত, বিজেপি মুখপাত্র রয়েছেন, সৌরপ্রিয় দত্ত, রাজনৈতিক কর্মী রয়েছেন, সত্যজিৎ ব্যানার্জি, প্রাক্তন পুলিশ কর্তা, কাশেম আলী, রাষ্ট্রবাদী রাজনৈতিক কর্মী, সুদীপ্ত গুহ, প্রযুক্তিবিদ। অনলাইনে আমার সঙ্গে থাকছেন দেবাশিস দা, আপনাকে দিয়ে আমি শুরু করছি। জন্ম শংসাপত্র বাতাসার মতো বিলি করা হয়েছে, এখন ধরা পড়ছে, রেড চলছে, এবং আমরা সেই রত্না বিশ্বাসের বাইকটার কথা আমার মনে পড়ে যাচ্ছে এবার, যে জাকিরদা লিঙ্কটা ভালো করতে পারে, মানে এরকম লক্ষ লক্ষ জাকিরদা বিভিন্ন জায়গায় বসে লিঙ্ক করিয়ে দিচ্ছিল আর কি। এটা কতটা ভয়ঙ্কর একটি রাজ্যের পক্ষে এবং ন্যাশনাল সিকিউরিটির পক্ষে, বলুন স্যার। দুটোর পক্ষেই খুবই ভয়ঙ্কর, ন্যাশনাল সিকিউরিটির জন্য আরও বেশি ভয়ঙ্কর, আর তার থেকেও বেশি ভয়ঙ্কর হচ্ছে যে মানে দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে। যারা দেখুন এই ব্যাপারটা তৃণমূল অনেক দিন ধরে এটা নিয়ে মানে যে ল্যাবরেটরিতে কালচার করে যে মানে স্ট্র্যাটেজিটা বানিয়েছিল যে কিভাবে মানে জন্মের শংসাপত্র যদি তৈরি করা যায় সেক্ষেত্রে বাকি যে সার্টিফিকেটগুলো অতি সহজেই ওগুলোকে তৈরি করে নেওয়া যেত। আর পুরো জিনিসটাই ছিল একটা সিস্টেমেটিক ওয়েতে করা হতো। মোটামুটি একটা প্যাকেজ আপনি বিভিন্ন জেলায় যদি গিয়ে অ্যানালিসিস করেন বা খবর করতে যান, ওরাই বলে দেবে মোটামুটি 20 থেকে 25 হাজার টাকায় মোটামুটি একটা প্যাকেজ ছিল, যেখানে
আপনার মোটামুটি জন্মের শংসাপত্র থেকে একদম পাসপোর্ট অবধি সমস্ত আপনাকে করে দেওয়ার যে পুরো সিস্টেমটাকে ওরা রান করে দিত। এই পুরো সিস্টেমটা যেটা বলছেন যে অনুপ্রবেশ, অবৈধ অনুপ্রবেশকে দিনের পর দিন আনা হয়েছে, এর পিছনে সুনির্দিষ্ট ভোট ব্যাংকের রাজনীতি রয়েছে, ক্ষমতায় থেকে যাওয়ার রাজনীতি রয়েছে, এবং সর্বোপরি যেটা এখনো বেরোয়নি, আর আরেকটা জিনিস বেরোবে পরে, সেটা হচ্ছে যে এই যে জমি দেখবেন এখনো এটা বেরোয়নি, বিভিন্ন যারা অবৈধ অনুপ্রবেশকারী এসছে বা অবৈধ বাংলাদেশি বা রোহিঙ্গা এসছে, এদের নামেও কিন্তু প্রচুর জমি কেনা হয়েছে, ঠিক আছে? এদের এই টাকা যে সাইফনিং করা হয়েছে এদের মাধ্যমেও প্রচুর করা হয়েছে। সব থেকে যেটা এফেক্টেড এবারে, যেটা আমরা বেঁচে গেছি, যেটা এবারের যেহেতু রেজাল্ট অন্যরকম হলে, এই যে বারবার ডিপ স্টেটের থিওরি, যেটা 2024-এর ইলেকশনের আগে থেকে, মানে প্রথমে বাংলাদেশে প্রিভ্যালেন্ট হলো, তারপরে অন্যান্য জায়গাতে এটা ছড়িয়ে পড়লো, বা আজকেও নেপাল, দেন আমাদের এখানেও কিন্তু এখনো চলছে, মানে এই জিনিসটা কিন্তু চেষ্টাটা চলছে। এই চেষ্টা অত্যন্ত ভয়ঙ্কর চেষ্টা, এবং যদি এবারে কিছু মানে রেজাল্টের কিছু তারতম্য হতো, সেক্ষেত্রে আমরা কি ভয়ঙ্কর পরিস্থিতিতে থাকতাম এটা বলা খুব বাহুল্য। আর এর থেকে আরও যেটা মারাত্মক হচ্ছে যে দেশের মধ্যে এই যে পুরো সিস্টেম মানে যে বিছিয়ে রেখে দিয়েছে, এটা বার করতে গেলে মানে শুধু যে কাঁটাতার দিয়ে আমরা বর্ডার সুরক্ষিত করলাম, মানে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করলাম, কিন্তু কত এরকম মানে কতদিন ধরে এবং কত এরকমভাবে অবৈধ মানে জন্মের শংসাপত্র থেকে আরম্ভ করে অন্য সমস্ত কিছু এটা তৈরি করেছে। এটা ক্লিন, যেহেতু এসআইআরও যে হয়েছে 100% ফুলপ্রুফ তো হয়নি, এসআইআর এ মোটামুটি ধরুন 70-75% হয়তো আমরা ধরে নিচ্ছি যে করতে দিয়েছে, বাকি 20-25% এখনও কিন্তু ক্লিন করতে হবে। সেই পুরো ক্লিনিং সিস্টেমটা যতক্ষণ না কমপ্লিট হবে, এই দেশে কে কোথায় ঢুকে রয়েছে এবং তারা কি কি কার হয়ে কাজ করছে, এটা খুব মানে ডিটারমাইন করা মুশকিল হবে, মুশকিলের ব্যাপার। ঠিক, আমার সঙ্গে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, বিজেপি বিধায়ক। দীপাঞ্জনদার কিশলয়ের অগ্নিবাণ আপনাকে স্বাগত। আমি কিশলয় প্রথম অগ্নিবাণ নিয়েছি, একটু আগেই প্রশ্ন করেছি, আপনাকে এই প্রশ্নটাই করছি স্যার। যেভাবে বাতাসার মতো ভুয়ো শংসাপত্র বিলি করা হয়েছে বিগত 5 বছর 10 বছরে, এবং যারা অনুপ্রবেশকারী তাদেরকে রেখে দেওয়ার জন্য যে কাজ চলেছে, তা কি কালীঘাটের নির্দেশে হয়েছে বলে আপনার মনে হয়? মানে আমি বলছি সরকারের একদম সেই সময়ের মাথায় যে বসেছিলেন বা যারা বসেছিলেন তাদের নির্দেশে হয়েছে, নাকি নিচের লোকেরাই মোটামুটি নিজেরা করে নিয়েছে, ওপরের লোক কিচ্ছু জানতো না? বলুন স্যার, দীপাঞ্জন দা। দেখো কিশোর, এটা আমি আজকে 23 জুলাই বলছি না, এখন তো চলো সরকার বদলে গেছে, ঠিক আছে, কিন্তু আমি এই কথাগুলো তোমাদের চ্যানেলে গত 5 বছর ধরে কন্টিনিউয়াস বলে এসেছি। প্রতিটি ভুয়ো শংসাপত্র, এবং আমি তখন বলতাম, যখন এই মমতা ব্যানার্জি চিৎকার করতো কেন্দ্র কি করছে, কেন্দ্র দিচ্ছে আধার কার্ড, তখন আমি বারবার একটা কথাই কিন্তু বলে গেছিলাম যে দুটো বেসিক ডকুমেন্ট, রেশন কার্ড আর বার্থ সার্টিফিকেট, এই দুটো থাকলে তোমাকে ভারতবর্ষের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড কোনো সিস্টেম তোমাকে ডিনাই করতে পারে না। এবং এই যে দুটো জায়গা, বার্থ সার্টিফিকেট এবং রেশন কার্ড, এটা কিন্তু রাজ্য সরকারের হাতে। এরা খুব সুকৌশলে কেন্দ্রের ঘাড়ে দোষটা চাপিয়ে দিচ্ছিল আধার কার্ড বা ভোটার কার্ডের জন্য। কিন্তু আবার বলছি, যদি তোমার কাছে এই দুটো জিনিস থাকে, এবং এগুলো ঠিক কি বেঠিক, এই রেশন কার্ড এবং বার্থ সার্টিফিকেট, সেটা ভেরিফাই কে করে? সেই স্টেটের লোক, এখানে সেন্ট্রাল ঢুকতে পারে না। তোমার কাছে এই দুটো ডকুমেন্ট যদি থাকে, সেটা কেন্দ্রের পক্ষে সম্ভবই না যাচাই করা এই দুটো ফেক, এবং ওই দুটো থাকলে সিস্টেম তোমাকে দিতে বাধ্য, আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড। এবং এতে সরাসরি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির হাত রয়েছে, এবং প্রথম দিন থেকে আমি বলে এসেছি। তোমাদের জাকির ভাইয়ের কথা মনে আছে, বারাসাতে প্রকাশ্য সভা থেকে যে বারবার তৃণমূল নেত্রী একজন বলছিল আমাদের জাকির ভাই, রত্না বিশ্বাস, বাংলাদেশ থেকে যে ভাইয়েরা, রত্না বিশ্বাস, এ নামটা আমি মনে রাখা মুশকিল হয়, কারণ এদের পুরো দলটাই তো অপরাধী আর দেশদ্রোহী, দেশ বিরোধী লোকজন, কজনের নাম মনে রাখবো? এখন দেখো, ব্যাপারটা হচ্ছে টাকা খাওয়াটা নিশ্চয়ই লোকাল লেভেলে, কিন্তু এই যে বছরে এদের কোটা থাকে, দেখো ভবিষ্যতে নিশ্চয়ই বেরোবে। যেটা আমি বারবার বলেছি যে এই যে এই হাফ প্যান্ট পরা ভাইপো,
শয়ে শয়ে হাজার হাজার কোটি টাকা যে কামিয়েছে কয়লা, গরু, চাকরি সব জায়গা থেকে, একটা বড় অংশের টাকা কিন্তু বাংলাদেশের কটন ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়েছে। এবং এই টাকাগুলো হাওলা থ্রু দিয়ে যে গেছে, এই হাওলা সিন্ডিকেটটা কিন্তু জিহাদিদের। কারণ সব থেকে ভালো যে সিন্ডিকেট হয় সেটা সব থেকে শক্তিশালী আইদার জিহাদিদের, নাহলে ড্রাগ ট্রাফিকিং, না হলে হিউম্যান ট্রাফিকিং। এবং এই সোনা ভাইপো এর সবগুলোকে ব্যবহার। তো এই যখন আমি হাওলার সিন্ডিকেটের মানে সুযোগটা নিচ্ছি টেরোরিস্টদের, জিহাদিদের, তা তো কাউন্টার দিতে হবে তোমাকে। তুমি ক্ষমতায় আছো, তোমার সঙ্গে ওই চুক্তি যে আমাদের লোকরা এখানে ঢুকবে, তাদের তোমরা এরকম জালি সার্টিফিকেট বানিয়ে দেবে, তারা পশ্চিমবঙ্গ যাবে, পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতবর্ষে ছড়িয়ে যাবে। এই যে একটা কমপ্লিট, এটা কোনো বিচ্ছিন্ন নয় যে একজন, দুজন, 10 জন করতেই পারে না। যেরকম প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে, যেটা বলছিলেন দেবাশিস বাবু, সম্ভবত দেবাশিস বাবু, কারণ আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ ঠিক শুনে মনে হয় দেবাশিস ধর রয়েছেন তো, আমাদের সঙ্গে, হ্যাঁ হ্যাঁ, কারণ আমি তো জুমে আছি, আমি দেখতে পাচ্ছি না ওনাকে। তো উনি একদম সঠিক কথা বলেছেন যে এটা তুমি ভেবে দেখো, যদি এসআইআর এ পশ্চিমবঙ্গে 25% বেঁচে যায়, কারণ একটা করে জিরো করাটা খুব মুশকিল, ডেফিনেটলি সরকার করবে, কিন্তু 25% বেঁচে গেলে সারা ভারতবর্ষে তুমি ভাবতে পারছো কত লক্ষ এরকম বেআইনি লোক রয়েছে। আর তার 10% যদি জিহাদি হয়, তার 10%, আমি যেটা একবার মনে আছে আমি বারবার বলেছিলাম, সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন বলেছিল যে প্রত্যেকটা পয়েন্টে 2000 করে ছেলে বসিয়ে 50 জায়গায় 1 লক্ষ লোক দিয়ে কলকাতা ঘিরে নেব ওয়াক বিল আন্দোলনের সময়, আমি বারবার বলেছি, আমি সম্ভবত পরশুদিনও বলেছি যে ওনার আন্ডারস্ট্যাটমেন্ট ছিল তার থেকে অনেক বেশি লোক জোগাড় করতে পারে। এই লোকগুলো এসছে কোথা থেকে? এই রকম থ্রু বার্থ সার্টিফিকেট, থ্রু ভোটার কার্ড ফেক তৈরি করে এই লক্ষ লক্ষ লোককে ঢোকানো, এটা জিহাদিদের একটা স্টেজ। সেটা ওরা তো আপ্রাণ চেষ্টা করেছে, ঠেকাতে পারেনি। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে যে রাষ্ট্রবাদী সরকার হয়েছে, ওটা তো ওদের অপছন্দ হবেই, ঠিক, কারণ ওদের যে একটা স্রোত আসছিল সেটা আটকে গেছে। এবং এগুলো তো আমাদের কাছে খবর আছে, এবং এখন সরকারও করছে। দক্ষিণ 24 পরগনার কোন জেলা, কোন জায়গা থেকে, কোন পার্টিকুলার ঘাট থেকে বড় বড় কন্টেনারে ফ্লাই অ্যাশ যায় বাংলাদেশে সরকারি চুক্তিতে। আর সেই ফ্লাই অ্যাশ যখন খালি ওখানে হয়ে যাচ্ছে বাংলাদেশে, যখন কন্টেনার গুলো ফিরছে তাতে করে লোক ঢোকে। এবং 24 পরগনার নির্দিষ্ট দুটো ঘাট, একটা পলতায় আর একটা সম্ভবত মহেশতলা ইয়া সামথিং। এখন এই যে ব্যাপারটা চলে এসেছে, এই ব্যাপারটা যদি তুমি দেখো, এই ব্যাপারটা যেটা চলে এসেছে, এবং তুমি অধিকাংশ দেখবে দক্ষিণ আর উত্তর 24 পরগনা আর মালদা থেকেই এই সমস্তগুলো ইস্যু হতো। ঠিক, মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুরে সবচেয়ে বেশি সংখ্যা ইস্যু হয়েছে ভুয়ো বার্থ সার্টিফিকেট গুলো। ঠিক, হ্যাঁ, তুমি কিন্তু এখনো দেখবে, তুমি এখনো দক্ষিণ 24 পরগনার সেরকম ভাবে দেখো ধরা পড়বে, কারণ দক্ষিণ 24 পরগনার এন্টায়ার প্রশাসনটা নাকের ডগায় বসে ভাইপোর নেতৃত্বে এই শওকত, মাচ্চর আর কি সব পুষ্পা আছে এরাই করতো। এবং তারপর ভাইপো টুইট করে বলে, আমি ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করছি, এসে এটাকে ভেঙে দেখাও। না, সে তো ভাঙবে, ওনার চ্যালেঞ্জ তো অনেক দেখা হয়েছে। এখন বোধহয় উনি কাঠ ফাট জোগাড় করছেন, কারণ উনি বলেছিলেন না শহীদ বেদির ওখানে, শহীদ ময়দানে, শহীদ মিনারের ওখানে নাকি নিজেই ফাঁসির মঞ্চ তৈরি করবেন। এখন কাঠ টাট জোগাড় করছেন, কারণ ওনার দিন শেষ হয়ে এসছে। ঠিক, এবারে দুর্গাপুজোর ঢাকের আওয়াজ উনি জেলের ভেতর থেকেই শুনবেন, বাইরে থেকে শুনতে পাবেন। দীপাঞ্জন দা, আমি একটা ব্রেকিং নিউজ নিচ্ছি, আমি আসছি আবার আপনার কাছে, বাকিদের কাছে আমি যাই, রয়েছেন আরো 5 জন বলবেন। ব্রেকিং নিউজ, বড় খবর আসছে, নতুন নিয়ম জারি হলো, জন্ম শংসাপত্র এমনি এমনি বাতাসার মতো আর বিলি করা যাবে না। কিশলয় অগ্নিবাণের ব্রেকিং নিউজ। রাজনৈতিক পদাধিকারীদের হাত থেকে শংসাপত্র নয়, শংসাপত্র দেবেন অনুমোদিত সরকারি আধিকারিকরা। ভুয়ো শংসাপত্র রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের, শীঘ্রই জানানো হবে অনুমোদিত আধিকারিকদের তালিকা। ইচ্ছাকৃত ভুয়ো তথ্য জমা দিলে কড়া ব্যবস্থা নেবে সরকার। এতদিন হয়নি কেন এগুলো? কারণ এতদিন এদেরকে রেখে দেওয়ার চেষ্টা হয়েছিল। আমি ফিরবো আলোচনায়। সৌরভপ্রিয় দত্ত, এতদিন ধরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলে
বাতাসার মতো ভুয়ো শংসাপত্র বিলি করা হয়েছে, এই তথ্য এবার বেরিয়ে আসছে। ভুয়ো শংসাপত্রগুলো ধরা পড়ছে, আজকে বিভিন্ন জায়গায় রেড হয়েছে। দীপাঞ্জন দাও বলছিলেন, দেবাশিস দাও বলছিলেন কিভাবে একদম প্রত্যক্ষ মদতে সরকারের মাথায় যারা ছিলেন তাদের প্রত্যক্ষ মদতে হয়েছে। কিভাবে এটাকে ডিফেন্ড করবেন নাকি কন্ডেম করবেন, আপনার বিষয়। 30 সেকেন্ডস। না, এই বিষয়টা মাত্র 30 সেকেন্ড, যাই হোক, ডিফেন্ড করার তো কোনো বিষয় নয়। আমি জানি না যে স্যার আপনি বলতে পারবেন যে এই ভুয়ো শংসাপত্র কোন সাল থেকে, মানে তৃণমূল আসার পর থেকেই কি দেওয়া হচ্ছিল স্যার? আপনি পরে প্রশ্ন করবেন, আগে উত্তর। না, জানতে চাইছি আমি, এটা কি তৃণমূল সরকার আসার পর থেকে এই ভুয়ো শংসাপত্র চালু হয়েছে? আপনি আপনাদের কথা অনুযায়ী 10, যেটা কিশলয় বললো, 10 থেকে 12 বছর ধরে এটা চলছে। তার মানে তৃণমূল আসার পর থেকেই চালু হয়েছে। তখনকার মন্ত্রী হচ্ছে শুভেন্দু অধিকারী। তাহলে সেই সময় শুভেন্দু অধিকারী জানতেন না যে ভুয়ো শংসাপত্র চালু হয়েছে? শুভেন্দু অধিকারী যতক্ষণ পর্যন্ত ছিলেন ততক্ষণ পর্যন্ত কত ভুয়ো শংসাপত্র বিলি করা হয়েছিল? এবং আমি এটা বলছি যে তাহলে যদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি যদি এই শংসাপত্রে সই করে দিয়ে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই অ্যারেস্ট করা হোক, কোনো আপত্তি নেই। কিন্তু এই যে আপনারা একটা প্রোপাগান্ডা তৈরি করছেন, আমি একটা ছোট্ট কাউন্টার করছি, একটা ছোট্ট কাউন্টার করছি। বিজেপির বলবে শুভেন্দু অধিকারী, এক সেকেন্ড, শুভেন্দু অধিকারী এই দলটা ছেড়ে অন্য দলে গিয়েছিলেন, তার পিছনে তো কারণ ছিল, তাই জন্য তো ছেড়েছিলেন দলটা। নাকি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো অভিষেকের মতো বসে বসে অনুপ্রবেশে মদত দিয়ে গিয়েছে? আমাকে বলতে দাও, একটুখানি ভাই বলতে দাও। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছে, যদি এই কাজ হয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করুক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই পুরো দপ্তর থেকে ভুয়ো শংসাপত্র দেওয়া হয়েছে, তার মন্ত্রী ছিলেন ফিরহাদ হাকিম, যিনি বিধানসভায় এখন শুভেন্দু অধিকারীর প্রেমী হয়েছেন। ফিরহাদ হাকিম দেবাশিস দা কাউন্টার করছেন, এক সেকেন্ড। দেবাশিস দা তুলছেন, এক সেকেন্ড। কাসেম দা, দেবাশিস দা কাউন্টার করছেন, তারপর অঙ্কনের কাছে বলুন। দেবাশিস দা, দেবাশিস দা বলুন, এক সেকেন্ড। দেবাশিস দা বলুন, কি হাত তুলছিলেন, তারপর অঙ্কনের কাছে। আমি জানতে চাইছি কবে থেকে হচ্ছে। হ্যাঁ, এই যে সিস্টেমটা যেটা হয় সেখানে পুরোটাই তার যে পুরো মানে প্ল্যান অফ অ্যাকশনটা যেটা তৈরি হয় বা হয়েছে বা হোয়াট এভার, যারা যারা এক্সিকিউট করেছে তার সাথে পুরো মানে যে দপ্তরের লিঙ্ক থাকে তার মধ্যে কালোভদ্রে মানে এটা পুরোটাই বলতে পারেন যে হোম ডিপার্টমেন্ট বা সঙ্গে যারা ইন্টারলিঙ্ক যারা অফিসার থাকেন, যে হোম ডিপার্টমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল, শুধু হ্যাঁ ইস্যু করে। আমি যেটা বলছি, আমি উনি একজন অফিসার, অফিসার হিসেবে দাঁড়াও, আমরা রাজনীতি করি। স্যার বলুন প্লিজ। পুরো এই যে সিস্টেমটা যে সরকার, এর মধ্যে না কোনো মানে এই ডিপার্টমেন্টগুলো ছাড়া অন্য কোনো ডিপার্টমেন্টের মানে আশেপাশেও কোনো লিঙ্ক থাকে না। পুরো সিস্টেমটাই অপারেটেড হয় ওপরে, মোটামুটি হোম থেকে আরম্ভ করে শুরু করে। এখানে ডিএম বা এখানে এসপির অনেকটা ভূমিকা থাকে, বা যেটা বললো স্বাস্থ্য দপ্তরের ভূমিকা থাকে। তো এই দেখুন, মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এই জিনিসটা কোনোদিন এখানে হতে পারে না, হয়নি, করা সম্ভব না। কারণ মুখ্যমন্ত্রীর মানে কোনো পার্টিকুলার মন্ত্রীর নির্দেশ সেই দপ্তরের অফিসাররা শুনতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ শুনতে প্রত্যেকটা অফিসার বা প্রত্যেকটা যারা কাজ করে এই সিস্টেমের মধ্যে, মানে যেহেতু তৃণমূল দলে মুখ্যমন্ত্রীর নির্দেশ, তার যারা আমাদের যেহেতু অর্গানাইজেশন আলাদা, প্রশাসন আলাদা, আর কিন্তু এখানে পুরোটাই ওখানে যাহাই প্রশাসন তাহাই তৃণমূল। ঠিক, দীপাঞ্জন, আমি আসছি এক সেকেন্ড, এখনো অনেকে বলেননি, আমি একটা বাইট শোনাতে চাই স্যার। আমি এক সেকেন্ড, আমি তৃণমূল নেতারা কি অনুপ্রবেশে সাহায্য করতো একবার দেখি কি বলছেন অনুপ্রবেশকারীরা, দেখুন। ছেলে হতে গেলে তো চিকিৎসা পরিষেবা নিতে হবে মানে মাকে, তা সেগুলো আপনি কিভাবে পেতেন? এটা চণ্ডীদল হাসপাতালে পেতাম। কি সরকারি সরকারি হাসপাতালে। সেখানে কিভাবে পেতেন আপনারা? আমরা নিজেই যেতাম। আপনাদের কাছে তো কোনো ডকুমেন্ট নেই, তা কিভাবে দিত? ও পঞ্চায়েতের একটা লিখিত দিত। আচ্ছা, সেই লিখিত দেখালে কোন পঞ্চায়েত? ডানকুনি পঞ্চায়েত। পঞ্চায়েত থেকে লিখিত আপনাদেরকে দিত? হ্যাঁ, আমার বাড়িওয়ালা দিয়ে দিত। মানে আমরা ভাড়ায় থাকতেন? ভাড়া থাকে। তো পঞ্চায়েত থেকে লিখিত কি দিত জানেন? হ্যাঁ, জেনে বাংলাদেশে মানে চিকিৎসা হতে যাচ্ছে, একটু দেখেন এইভাবে। আপনাদের কাছে তো ভারতে কোনো মানে কাগজপত্র কি আছে? কোনো কাগজপত্র কাগজপত্র ছিল না, তাও প্রধান লিখে দিয়েছিল? হ্যাঁ, উনি
বলছে এবার দিলাম, এরপরে চেষ্টা করো কাগজ করার জন্য। আমরা চেষ্টা করিনি, থাকবো না বলে। কাগজ পাওয়ার পর আপনারা চিকিৎসা পরিষেবা কী কী পেয়েছেন? এটা সঠিক আমি বলতে পারবো না, আমার বই বলতে পারবো। সরকারি হাসপাতাল থেকে যা যা পাওয়া সব কিছু? হ্যাঁ, এটা মিছে কথা বলবো না, এটা পেয়েছি। অঙ্কন, সত্যজিৎ স্যার, কাশেম আলী, সুদীপ্ত গুহর কাছে যাচ্ছি। দীপাঞ্জন দা হাত তুলছেন, দীপাঞ্জন দা ছোট্ট করে কি বলছেন, তারপর বাকিদের কাছে যাচ্ছি। জাস্ট এক সেকেন্ডে দেবাশিস বাবু যেটা বললাম সেটা আমি কন্টিনিউশন বলছি, যে এই যে কাগজে হচ্ছে তার সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রেশন কার্ড। এটা সেটার জন্য ওখানে প্রফেসর বালু বসেছিলেন। এর বালুর ব্যাপারে বেশি বলা তো আমার মনে হয় সময় নষ্ট। এই বালু আবার সব থেকে ক্লোজ ছিল পিসি, তো পিসি ভাইপো বালু এরা যে যা করেছে সেটা আসবে, ওগুলোর জন্য আলাদাভাবে জেলে যাবে। অঙ্কন, বেশ স্যার, অঙ্কন 30 সেকেন্ডস। দেখুন, এই ভুয়ো শংসাপত্র বা এই যে জাল বার্থ সার্টিফিকেট, এই নিয়ে তো একটা সময় যখন বিরোধী নেত্রী ছিলেন মমতা ব্যানার্জি তো আন্দোলন করেছিলেন। দমদম, নিউ টাউন, রাজারহাট চত্বরে সিপিএম আমলে এরকম বহু ভুয়ো সার্টিফিকেট তৈরি করা হচ্ছে। এই অভিযোগ তো মমতা ব্যানার্জি 2008-2009 সালে তুলেছিলেন, এবং তখন আন্দোলনটা করতেন কার বিরুদ্ধে? সিপিএমের হারমাদ বলে পরিচিত তাপস চ্যাটার্জির বিরুদ্ধে। পরবর্তীকালে সেই হারমাদকে দলে নিয়ে সেই বাম আমলের কুটির শিল্পটাকে একদম বৃহৎ শিল্পের বড় পর্যায়ে মমতা ব্যানার্জি নিয়ে গেলেন। এবং এই যে দেখুন, স্বাস্থ্য, ভূমি, স্বরাষ্ট্র, এই সব দপ্তরগুলো, যে দপ্তরগুলোর প্রত্যক্ষ যোগ রয়েছে এই সমস্ত বার্থ সার্টিফিকেট বা ফেক সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে, সেগুলো 15 বছর ধরে কে দায়িত্বে রেখে নিয়েছিল? সবকটা মমতা ব্যানার্জির নিজস্ব দায়িত্বে ছিল। মমতা ব্যানার্জি স্বরাষ্ট্রমন্ত্রী, মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি ভূমি ও ভূমি রাজস্ব, ভূমি সংস্কার মন্ত্রী, সবটাই তার ছিল। এই যে বালু কিচ্ছু করেনি, এই ক্লিন চিটটা এই ভোট পর্যন্ত কে দিয়েছিলেন? মমতা ব্যানার্জি। ফিরাদের সাথে আমার রক্তের সম্পর্ক, আমার মাকে রক্ত দিয়েছে ফিরাদ, আমার দাঁড়ানো আর ফিরাদের দাঁড়ানো সমান, এই ভোটেও কে প্রচার করেছিলেন? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি বসে পুরো সিস্টেমটাকে তৈরি করেছিলেন, নিজের পুরো কমান্ডার দিয়ে পুরো সিস্টেমটাকে চালাতেন। এমনকি এবারও আমরা দেখেছিলাম যখন এসআইআর হচ্ছিল, তিনি মানে প্রকাশ্য সভা মঞ্চ থেকে বলছিলেন যে পৌরসভায় যান, বার্থ সার্টিফিকেটটা করে নিন, মাথার বুদ্ধিটা কাজে লাগান। উনি প্রত্যেকটা, এবং একটা ট্রেন্ড আপনি খেয়াল করবেন, যখনই নির্বাচন এসেছে, নির্বাচনের আগের বছর এবং নির্বাচনের বছরে মানে ঐতিহাসিক হারে রেকর্ড জনসংখ্যাপত্র ইস্যু করে হয়েছে। ঠিক, আমি সত্যজিৎ স্যারের কাছে যাই, তারপর কাশেম দা, সুদীপ্ত দা। সত্যজিৎ স্যার, আপনি বহুদিন ধরে পুলিশ ডিপার্টমেন্টে কাজ করেছেন, ডিসি ছিলেন প্রাক্তন কলকাতা পুলিশের। এই পুরো চক্রটা একদম রাজনৈতিক মদত ছাড়া কি হওয়া সম্ভব? এবং একদম ওপর মহলের রাজনৈতিক মদত আমি জিজ্ঞেস করছি। 30 সেকেন্ড। দুটো তিনটে কথা বলে দিই। যেটা আমরা আলোচনা করছি, এটা 1997 সালে আমরা প্রথম বামফ্রন্ট সরকারের সময় এই পাওয়ারটা দেওয়া হয় পঞ্চায়েত প্রধানদের হাতে, এই জনবিন্যাস তৈরি করার জন্য। যার জন্য দেখবেন 2004 সালে তৎকালীন আমাদের মমতা ব্যানার্জি পার্লামেন্টে যে বলেছিলেন, ছুড়ে দিয়েছিলেন এক গাদা কাগজ, এই 2004 সালে। 97 সালের আগে কিন্তু এটা সরকারি দপ্তরের হাতেই ছিল, কিন্তু এই যে পঞ্চায়েত প্রধানদের হাত থেকে, মিউনিসিপ্যালিটির হাত থেকে, এই সালটা হচ্ছে 1997। এই জনবিন্যাস না তৈরি করতে পারলে এই যে আপনার মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং যে প্রত্যেকটা জায়গার মধ্যে যে জনবিন্যাস তৈরি হয়ে গেছে, এবং বাংলাদেশ থেকে যারা আসছে তারা, এবং তাদেরকে সাংঘাতিকভাবে ভারতীয় তৈরি করার জন্য এবং ভোট ব্যাংক তৈরি করার জন্য একটা সার্বিক প্রচেষ্টা করা হয়েছে। এবার দুটো তিনটে কথা, একটু আইনের কথাটাও বলি। দেখুন, এই যে যারা করেছে তারা তো ফোর্জারি করেছে, কিন্তু যারা সাহায্য করেছে, এই যে যারা পঞ্চায়েত প্রধান, যারা মেয়র সাহেব, যারা পৌরসভার কর্মচারীরা 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত রাত্রি কাজ করেছে এই ইলেকশনের আগে, ফেব্রুয়ারি মাসের 26 ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারি তারপরে তো ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেল, তাদের 5 লাখ বেরিয়েছে। তাদের প্রত্যেক দিনের কাজের নিরূপম দেখবেন, রাত্রি 10:30, 11টা পর্যন্ত কাজ করেছে। যে এবার একটু বলি, এই যে ফোর্জারি যে সেকশনটা আছে, তার সাথে সবচেয়ে বড় পার্ট যেটা, সেটা হচ্ছে ক্রিমিনাল কনস্পিরেসি, অর্থাৎ ষড়যন্ত্র। ষড়যন্ত্রটা দেশের এগেনস্টে, কোনো জনগণের এগেনস্টে না। ভারতবর্ষের, আমাদের কাছে দেশ আগে, তারা কিন্তু পার্টি আগে করে দিয়েছিল
কিভাবে আমরা গতিটাকে আঁকড়ে রাখবো সেইটাই সার্বিকভাবে প্রচেষ্টা করেছে। কিন্তু যে ক্রিমিনাল কনস্পিরেসি যারা যারা ছিল তাদেরকে প্রত্যেককে টেকেন ইনটু টাস্ক, তাদেরকে প্রত্যেকের Arrest কেস হওয়া হবে, উচিত, ওপর থেকে arrest নিচ করতে হবে, পর্যন্ত। সার্বিকভাবে জনগণের কাছে ঠিক। তাদের প্রতিচ্ছবি নিয়ে আসতে হবে। সুদীপ্ত দা 30 সেকেন্ডস। সুদীপ্ত ঘটনা হচ্ছে যে আপনার একটু আগে উনি বললেন যে শুভেন্দু অধিকারী এখানে ছিলেন, ওনার ভূমিকা তো অডিওটা এখানে ভূমিকা থাকে পুরমন্ত্রীর, এখানে পুরো ভূমিকা থাকে মন্ত্রীর, পঞ্চায়েত মন্ত্রীর, ভূমিকা থাকে স্বাস্থ্যমন্ত্রীর যার আন্ডারে হসপিটালগুলো থাকে, এবং মুখ্যমন্ত্রী। এর একটা দপ্তরও শুভেন্দুবাবু ছিলেন না, ফলে শুভেন্দুবাবুর এখানে কোনো রকম দায়িত্ব নেই। আর দ্বিতীয়ত আপনি যেটা বলছেন যে গত 10-12 বছর, না, এটা ঠিক যে এটা শুরু হয়েছে 1977 থেকে, যবে থেকে বামফ্রন্ট ক্ষমতায় এসছে তারা জানতো যে তারা অপদার্থ, তারা এখানে ভোটে জিততে পারবে না। প্রতি 5 বছরে তারা 2 থেকে 3% করে তারা মুসলিম পপুলেশন বাড়িয়েছে, যাতে তাদের মুসলিম পপুলেশন বেড়ে তাদের ভোটার পার্সেন্টেজটা বাড়ে। এটা মোটামুটি 1977 থেকে শুরু হয়েছে, এবং তারপর আজ পর্যন্ত আমরা এই জিনিসটা সাফার করছি আর কি। তো কিন্তু এসআইআর জবে থেকে ধরা হচ্ছে 2002, তারপর থেকে আমরা ধরতে পারবো। তার আগে যারা 77 থেকে 2002 তাদের ধরতে পারবো না। ফলে বহু মুসলিম এখানে চলে এসছে এবং এই দেশের নাগরিক হয়ে গেছে, মানে অনৈতিকভাবে। আর থার্ড যেটা আমি বলছি, 2জন এমএলএ এখানে আছেন। গত 10 বছর এখানকার সরকারি বিভিন্ন মেডিকেল কলেজে মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন অলিখিতভাবে যে যারা নাকি জন্মাবে তাদের যেন রেজিস্ট্রি না করা হয়। এটা কেন করা হয়েছে একটা তদন্ত করা দরকার। যারা ওখানে জন্মেছে তাদের ওইখান থেকে বহু, বিশেষ করে মুসলিম হলে ওইখান থেকে সার্টিফিকেট দেওয়া হতো না। এর পিছনে কি চক্রান্ত ছিল আমি জানি না, মানে দেওয়ার পিছনে তো একটা চক্রান্ত থাকে, কিন্তু জেনুইন যারা জন্মাচ্ছে তাদের কেন সার্টিফিকেট দেওয়া হতো না, এবং ডক্টরসদের কেন এটা বলা হয়েছিল, সেটা নিয়ে একটা তদন্ত করা কিন্তু দরকার। যারা এমএলএরা এখানে আছেন তারা এই ব্যাপারটা একটু ভেবে দেখবেন, এবং বিধানসভায় দরকার হলে সংশ্লিষ্ট যে দপ্তর আছে তাদের বলবেন এটা নিয়ে তদন্ত করতে। ঠিক। Thank you. স্যার কিছু বলবেন উত্তরে? দেবাশিস দা, আমি কাসেমদার কাছে আসছি, উনি আপনাকে বিশেষ করে রিকোয়েস্ট করছেন যে এইগুলো হ্যাঁ এটা খুবই তদন্ত করে ইম্পর্টেন্ট আছে, সেটা দেখবো। একটা ছোট্ট কথা অ্যাড করে দিই, তারপর কাসেমের কাছে। তৃণমূল কংগ্রেসের যে এই যে শাসনকালটাতে 3টে খুব ইম্পর্টেন্ট ইয়ার আছে। 2014 ভাইপোর মানে এমপি হয়ে আসা, 2016 ইয়েস আত্মপ্রকাশ, 16 বিধানসভার পরে মোটামুটি পার্টির দখল নেওয়া, আর মোটামুটি ওখান থেকে দেখবেন দুর্নীতির যত রকম শুরু করে দেওয়া। আর সেই থেকে সৌরপ্রিয়তাদের কোণঠাসা হওয়া শুরু। 19-এর লোকসভা ইলেকশনে যখন ভরাডুবি হলো, আইপ্যাককে নিয়ে এলো, মোটামুটি বাকি যত রকম ষড়যন্ত্র, কিভাবে কি করা যায়, কত রকম মানে দুর্নীতি ল্যাবরেটরি, এবং কত রকম ভাবে কিভাবে যত রকম আরো যে অ্যাডেড সমস্ত কিছু হলো দেখবেন। তারপরে প্রত্যেকটি জিনিস কিন্তু এই আইপ্যাক আসার পরে মানে ভাইপো যেগুলো চাইলো সেগুলো আইপ্যাক সেগুলোকে বাস্তবায়ন করার জন্য সেই প্ল্যানিংগুলো দিতে শুরু করলো, এবং পুরো অ্যাডমিনিস্ট্রেশন সেই মোড়কে কাজ করলো। আমিও তো 2000 আইপ্যাকের হাতে চলে অবধি কাজ করেছি। আমি আপনাকে যেটা বললাম এর বাইরে কিচ্ছু হয়নি, এবং এই জন্য তৃণমূল দলের এতটা অধঃপতন হয়েছে। আপনি 2014 বা 2016 আগের ট্রেনটা দেখবেন, আর তারপরে ট্রেনটা দেখবেন আকাশ পাতাল। ঠিক, বেশ, আমি এর উত্তরগুলো সৌরপ্রিয়তার কাছ থেকে নেব। কাসেমদা 30 সেকেন্ডস। আমরা আগেও বলেছি, এখনও বলছি, বামপন্থা সিপিএমের মেধাবী ছাত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম 34 বছর ক্ষমতায় ছিল। সিপিএম থেকে মমতা ব্যানার্জি হাতে কলমে খুব পাকাপোক্তভাবে শিখেছেন। তাই বলি, রিক্ত আমি এই মাটিতে, সিক্ত আমি আমার মাটিতে, আমার মাটি আমার দেশ, কখনো জেহাদি রোহিঙ্গাদের হবে না, হবে না। আজকে মুড়কির মতো বার্থ সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট বিক্রি হয়েছে। কবরস্থানে গেলেও আপনি ভুয়ো সার্টিফিকেট পেয়ে যাবেন, শ্মশানে গেলেও পেয়ে যাবেন। পশ্চিমবাংলায় টাকার বিনিময়ে সব কিছু হয়। এই পরিবর্তনের 15 বছর সরকারে আপনি দেখেছেন যে একটা খাগড়াগড় দেখেছেন তো, খাগড়াগড় বোমা বিস্ফোরণ। সেখানে সিদ্দিকুল্লাহ বাউদুরা সেদিন রাস্তায় দাঁড়িয়ে বলেননি যে আমরা লক্ষ লক্ষ মানুষ নিয়ে কলকাতাকে টাইট দেবো, দেবো, সেসব বলেননি। সেদিন কিন্তু সম্প্রীতির জয়গান সিদ্দিকুল্লাহ বাবুরা গেয়েছিলেন। পশ্চিমবাংলায় গুলশন কলোনি তৈরি হয়েছে, সেখানে রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমানদের বিরাট আকারে বসবাস ছিল, এখন পুরো ফাঁকা হয়ে গেছে। 8 ঘোড়া কলোনি, এই পাশেই আপনার ঢিলছোঁড়া দূরত্বে 8 ঘোড়া কলোনি। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, আমি নাম করে দায়িত্ব নিয়ে বলছি, আজিজুল হক মণ্ডল ওরফে কালো, সিপিএমের প্রাক্তন, তৃণমূলের প্রাক্তন বিধায়ক, হারমাদ নেতা, গতকাল চটিচাটা থেকে সে বালিশব্রত তৃণমূলে জয়েন করেছে। সেই তাপস চ্যাটার্জির নেতৃত্বে স্নেহভাজন
সেই কাউন্সিলরের নেতৃত্বে গড়ে উঠেছিল রোহিঙ্গা কলোনি। সেখানে মুড়কির মতো সার্টিফিকেট পাওয়া যেত, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, মৃত্যু সার্টিফিকেট, সব জনপ্রতিনিধিরা দিতেন। আপনি দেখেছেন সরবেরিয়ার মাস্টার মাইন্ড কে ছিল? শাহজাহান, সেখানে রোহিঙ্গা কলোনি ছিল। আপনি দেখেছেন ক্যানিংয়ের রাজাগাজি বিরাট সাম্রাজ্য। এই চক্রবর্তীবাবু উত্তরপাড়ার বিধায়ক, তিনি বলছিলেন যে ফ্লাই অ্যাশ নৌকা করে যাচ্ছে, ওই ফ্লাই অ্যাশের যখন ওই নৌকাগুলো ফিরছে বাংলাদেশ থেকে, তার মধ্যে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা, সেখানে কাঁটাতার নেই, বিএসএফ নেই, কিছু নেই। আপনি বারাসাতে চলে যান, তৃণমূল কংগ্রেসের তথাকথিত মহিলা নেত্রী রত্না বিশ্বাস, তিনি প্রকাশ্য দম্বর সাথে বলছেন আমাদের নেতা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেন আছে, জাকির দা সব বুঝে নেবে, কি কোথায় কি সার্টিফিকেট দেবে, কাকে রেশন কার্ড বানানোর জন্য সহযোগিতা করবে। দীর্ঘ 15 বছরে বাংলাকে মমতা ব্যানার্জি বারুদের স্তূপের উপরে দাঁড় করিয়ে রেখেছে। যে কোনো মুহূর্তে একটা খাগড়া ঘর আপনারা দেখতে পেতেন। এর গত পরশুদিন রাজারহাটে তাপস চ্যাটার্জির বাড়ির সামনে ঢিল ছোড়া দূরত্বে বোমে উড়ে গেল, এনআই ভয়ঙ্কর ঘটনা। তৃণমূল কংগ্রেস বারুদের স্তূপে পশ্চিমবাংলা দাঁড়িয়ে রেখেছিল। বারুদের স্তূপে পশ্চিমবঙ্গ ছিল, এবং আপনি একটা কথা বলছিলেন যে কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি বর্ডারে, জমি না দেওয়ার কারণে। এবার আমার কাছে ব্রেকিং নিউজ আসছে, দিতে দেয়নি মমতা, কারণ জমিটাই দেয়নি। আমি সৌরভপ্রিয়দার কাছে যাওয়ার আগে আমি এই ব্রেকিং নিউজটা নেব এবং নিয়ে তারপর সৌরভপ্রিয়দা এবং প্রত্যেকের কাছে আবার আসছি। ব্রেকিং নিউজ, সীমান্তে কাঁটাতারের জন্য আরো জমি দেবে রাজ্য। বিএসএফকে আরো জমি দেবে রাজ্য সরকার। সীমান্তবর্তী জেলাগুলিতে দেওয়া হবে জমি দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন মন্ত্রিসভার। আরো জমি দেওয়া হবে এবং বিএসএফ সেখানে জমি পেয়ে কাঁটাতার বসাবে, ইনফ্রাস্ট্রাকচার বসাবে, যা এতদিন ধরে হওয়ার কথা ছিল এই 2 মাসের মধ্যে, তা কিন্তু করছে নতুন সরকার, সেটাই দেখা যাচ্ছে। আমি একটা গ্রাফিক্স নিতে চাই এর সঙ্গে, আমি দেখাতে চাই কোথায় কত করে জমি দেওয়া হচ্ছে এবং কোথায় কাঁটাতার বসানো হবে এবং কোথায় ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করা হবে, পরিকাঠামো তৈরি করা হবে সীমান্ত সুরক্ষায়। প্রথমে দেখাচ্ছি নদিয়া, গোপালপুরে 0.42 একর খাস জমি, মহাতপুরে 2.15 একর জমি দেওয়া হচ্ছে বিএসএফকে। উত্তর দিনাজপুরে চোপড়ার ফতেহাবাদে জমি দেওয়া হচ্ছে, মালন ও চায়নগরে জমি দেওয়া হচ্ছে। কত করে জমি দেওয়া হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মালদহর ডাল্লায় 1.20 একর জমি দিচ্ছে রাজ্য সরকার, এগুলো অ্যাডিশনাল বলছি, যা এই মন্ত্রিসভায় পাস হয়েছে। এবং মুর্শিদাবাদে উদয়নগরে 10.12 একর জমি। জলপাইগুড়িতে পাঙ্গা নদীতে সেতু নির্মাণেও জমি দিচ্ছে সরকার, মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব পাস হয়েছে। পরের ব্রেকিং নিউজ, কিশলয় অগ্নিবাণে ব্যাক টু ব্যাক ব্রেকিং নিয়ে আমি আলোচনায় আসছি। ভারত বাংলাদেশ সীমান্তে এবার এসআইবির অফিস, সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো, অর্থাৎ সীমান্তে ইন্টেলিজেন্স সাপ্লাই করবে যারা, তাদেরও অফিস দেওয়া হচ্ছে। সীমান্তবর্তী জেলায় স্থায়ী অফিস বানাতে চায় এসআইবি। 40টি আলাদা জায়গায় অফিস তৈরি করছে এসআইবি। রাজ্যের কাছে 50 একর জমি চেয়েছে কেন্দ্র, রাজ্য সেই জমি দেওয়ার কথা ইতিমধ্যেই ভাবছে এবং শুরু হচ্ছে সেই প্রসেস। অর্থাৎ যেমন বিএসএফ কাজ করবে, তেমনি ইন্টেলিজেন্স বা গোয়েন্দা বিভাগ কাজ করবে, যাতে কোনোভাবে সীমান্তে সীমান্ত কেন্দ্রের ঠিক যাতে কোনো রকম অসুরক্ষিত সীমান্তর কোনো অংশ না থাকে। কিশলয় অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে নিয়ে আমি প্রত্যেকের কাছে আসছি ডিবেটের দ্বিতীয় অংশে। আমি কিশলয় প্রশ্ন করছি, দ্বিতীয় অগ্নিবাণ, সুরক্ষিত সীমান্ত খেলা শেষ ভারত বিরোধী জিহাদিদের, এতদিন যারা দাপিয়ে লাফিয়ে বেড়াতো, ফিরছি আলোচনায়। সৌরভপ্রিয়দা, এতদিন এই কাজগুলো যদি হয়ে যেত তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটাই টিকে যেত, উনি হয়তো এখনো মুখ্যমন্ত্রী থাকতে পারতেন। আপনি গেছিলেন কালীঘাটের যে 21শে জুলাই সেই সভায় গিয়ে আপনি রাস্তায় নেমে মানে স্লোগান টোগান দিচ্ছিলেন, হয়তো আপনি এখনো সেই শাসক দলের সমর্থক হিসেবে বসতে পারতেন। কিন্তু ভারত বিরোধী কাজ করলে কিভাবে মানুষ ভোট দেবে আপনাদের? 30 সেকেন্ডস। দেখুন, কোনো একটা সরকার সে সব কাজ করে দেয় এরকম কোনো উদাহরণ নেই। একটা সরকার কাজ করে, পরে কখনো সে আরেকটা সরকার আসে, সে তার মতন কাজ করে, পরে যে আসবে সে তার মতন কাজ করবে। আর যদি ভারত, আমাদের কাছে ভারতের সুরক্ষা মানে সবার আগে। আর তোমরা বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভারত বিরোধী বলছো, তো এতগুলো বছর ক্ষমতায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষমতায় ছিল, এখন ক্ষমতা থেকে চলে গেছে। যদি সে সত্যি ভারত বিরোধী হয়, যদি হিম্মত থাকে কেন্দ্রীয় সরকারের, এই ভারত বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? করা হোক, যদি হিম্মত থাকে। আর
আমি দেবাশিস বাবুর সঙ্গে একদম একমত। দেবাশিস দা counter। 2014-2016 সালে গ্রাফ অনেকটা ভালো ছিল, 2019 সালে তৃণমূলের গ্রাফ অনেক নেমে গেছিল। এই দুঃখটা তো অবশ্যই সৌরভপ্রিয় দ্বারা ঠিক আছে। সেই সময় শুভেন্দু অধিকারী তৃণমূলের লড়াই করে সেই গ্রাফকে কিন্তু বাঁচিয়ে দিয়েছিল, তার নাম শুভেন্দু অধিকারী। দেবাশিস দা কাউন্টার করছিলেন, হ্যাঁ, তারপর রাজ্য জুড়ে শুভেন্দু অধিকারী লড়াই করেছিল তৃণমূল কংগ্রেসকে বাঁচানোর জন্য। সবার আগে দেশ, তারপরে সবকিছু, ঠিক আছে? আমার কাছে পার্টি পলিটিক্স সবার মানে এগুলো অনেক সেকেন্ডারি ব্যাপার। দেশের আগে যদি অন্য এগুলো থাকে তাহলে আমার মনে হয় ভারতীয় হিসাবে আমার মানে বাঁচারই অধিকার নেই। যে জিনিসটা করা হয়েছে এতদিন ধরে, মানে ইন্ডিয়ান আর্মিকে যে অপমান করে, প্যারামিলিটারি ফোর্সের এগেনস্টে যিনি মানে ক্রিমিনাল কেস করে তাকে মার্ডার কেসের আসামি করে জেলে ঢাকা, আমারটা ছেড়ে দিন আপনি, ইয়ে করে। আমি কালকে দায়িত্ব নিয়ে সিআইডিকে সেই এফআইআরটা সহ দিয়ে এসেছি। সৌরভপ্রিয় বাবু যেটা বললেন, বেশি দিন অপেক্ষা করতে হবে না। শুধু আমি বলে দিচ্ছি ওই এফআইআরটাতে ইনভেস্টিগেশন চালু হলে সিআইডি যেটা করেনি তাতেই মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে বলছি জেলে ঢুকে যাবে। কোনো মমতা বন্দ্যোপাধ্যায় জেলে ঢুকবেন আপনি বলছেন স্যার, এটা একটা বড় স্টেটমেন্ট। বললাম তো ওইটা ইনভেস্টিগেশন এগোলে ওটাতে জেলে ঢুকবে। দায়িত্ব নিয়ে শীতলকুচির ফায়ারিং এর জন্য মমতা ব্যানার্জি যে দক্ষিণ থেকে আমার থেকে আপনি ভালো বোঝেন না, আপনাকে যেটা বলে দিলাম দর্শক রয়েছে ওই কেসে মমতা ব্যানার্জি জেলে ঢুকবে। আপনার কাছে আসি অঙ্কন, চ্যালেঞ্জ দিচ্ছেন সোজাসুজি। আমি দেবাশিস দা কিন্তু বড় একটা স্টেটমেন্ট দিলেন, না আমার সহজ কথা হচ্ছে যে আমি একটা ব্যক্তির নাম বলছি, সাদ রাডি জঙ্গি। সে এখানে বোমা বিস্ফোরণের পরিকল্পনা করছিল। তার বোমা বিস্ফোরণের পরিকল্পনাটা সফল হলে যে মানুষগুলো মারা যেত তার মধ্যে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেসের কোনো বিচার মানে আলাদা করার বিভাগ থাকতো না। তো সেই সাদরাডিকে জঙ্গি হিসেবে তাকে দুটো বিধানসভায় ভোটার কার্ড করে দিয়েছিল, রেশন কার্ড করে দিয়েছিল, বার্থ সার্টিফিকেট করে দিয়েছিল তৃণমূলের পঞ্চায়েত প্রধানরা। আজকেও ইংরেজ বাজারে তৃণমূলের যে চেয়ারম্যান রয়েছে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তিনি বলেছেন আমার পৌরসভা থেকে বাংলাদেশিরা বার্থ সার্টিফিকেট নিয়ে গেছে। মমতা ব্যানার্জি ভাবেন যে তিনি সৎ থাকবেন, আর মমতা ব্যানার্জি সমর্থকরা ভাবেন এখন শুভেন্দু অধিকারী কোলে তুলছে। আমার কাছে সময় কম, এত চিন্তা পোল রেজাল্ট বাংলার মানুষকে প্রশ্ন করেছিলাম, এত চেঁচালে আমি কাউকে বলতে দিতে পারবো না। আমি আসছি 1 সেকেন্ড, পোল রেজাল্ট দেখাবো ফেসবুকে। সম্ভবত স্যার 1 মিনিট, আমি আসছি। ফেসবুকে দর্শকরা কি বলছেন? 88% দর্শক বলছেন যে জেলে দেশবিরোধীরা এবং তাদের সঙ্গে ষড়যন্ত্রকারীরাও যাবে, অর্থাৎ যদি মাথায় ষড়যন্ত্রকারী বসে থাকেন তারাও যাবেন। পরেরটা দেখাবো, ইউটিউব 97% বলছেন যারা দেশদ্রোহী, যারা দেশবিরোধী এবং তাদের সঙ্গে যারা ষড়যন্ত্রী দুজনেই জেলে যাবে। পরেরটা এক্স হ্যান্ডেলে 100% বলছেন জেলে যাবেন। সত্যজিৎ স্যার একদম ছোট্ট একটা সেন্টেন্স আমি বলতে দিতে পারবো, সত্যি সময় একটা সেন্টেন্স বলছি। এনআইএর ভিত্তিতে যেরকম স্টেট ইনভেস্টিগেটিং এজেন্সি করা হয়েছে, এসআইবির অফিসগুলো তৈরি করা হয়েছে, এই যে সীমান্তবর্তী এলাকায় এদের প্রচন্ড পরিমাণে এফেক্টিভনেস বাড়বে। আর লাস্ট একটা কথা বলছি যে ভোটের রেজাল্টকে যে ইমপ্যাক্ট করার জন্য যারা যারা রেসপন্সিবল হয়েছে তাদেরকে কনসিডারেশন জরুরি এসে তাদের এগেইনস্টে কেস করবে। সুদীপ্ত দা একটা সেন্টেন্স সত্যি সময় নেই, একটা সেন্টেন্স। শুভপ্রিয়র মানে যেটা আশা, সেই আশা পূর্ণ হবে। মমতা ব্যানার্জি খুব শিগগিরই জেলে যাবেন, আপনার কোনো চিন্তা নেই। আমি জানি না উনি হয়তো চটি থেকে বালি তৃণমূলে জয়েন করেছেন, সেই জন্য ওনারা চাইছেন যে মমতা ব্যানার্জি শেষ করতে হচ্ছে না। কাসেম দা যে সেন্টেন্সটা বললো ওটা দিয়ে শেষ করছি, যে জয়ললিতা যদি মুখ্যমন্ত্রী হয়ে জেলে যেতে পারেন, তার যদি অপরাধ হয়। কাসেম দা সত্যি আমার আজকে সময় নেই, পরের দিন আমি সময় দেবো, আমার মানে এই মুহূর্তে ব্রেকে যেতেই হবে। আমি এই বলে শেষ করছি, যদি অপরাধী হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি হাত থেকে থাকে, তিনিও অ্যারেস্ট হবেন, দেখা যাবে। ছোট্ট বিরতির পর ফিরছি। গুপ্তিপাড়ায় রথের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুপ্তিপাড়ায় রথের অনুষ্ঠানে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী, সঙ্গে রয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। গুপ্তিপাড়ায়
প্রায় 286 বছর পুরনো রথের অনুষ্ঠানে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার উপস্থিত রয়েছেন মঞ্চে, সঙ্গে রয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। গুপ্তিপাড়ায় 286 বছর পুরনো রথের অনুষ্ঠানে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি ছবি উঠে আসছে কিশলয়ের অগ্নিবাণে। মুখ্যমন্ত্রী পৌঁছেছেন গুপ্তিপাড়ার রথের অনুষ্ঠানে, সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে এই মুহূর্তে অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, জগন্নাথের দর্শন করেছেন, জগন্নাথ দেবের দর্শন করেছেন এবং সেখানে মঞ্চে রয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কি বলেন তিনি শুনবো ছোট্ট একটা বিরতির পর। এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রান্না খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।